ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম সপ্তম শ্রেণীর গণিত মডেল টেস্টের ক বিভাগ, খ বিভাগ এবং খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সব কমপ্লিট করেছি। এখন আমরা রচনামূলক প্রশ্নগুলো সমাধান করব। তো আজ আমরা প্রথমেই 1 নম্বর মডেল টেস্টটা শুরু করব। চলো অঙ্কগুলো দেখি। দেখো এখানে রচনামূলক অংশে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রতিটাতেই কিন্তু 7 মার্ক করে। তো এখান থেকে আমাদের 10টি প্রশ্ন দেয়া থাকবে আর যে কোনো 7টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। এখান থেকে তোমরা চাইলেই কিন্তু 3টি প্রশ্ন স্ক্রিপ্ট করতে পারো যদি কমন না আসে। তাই 10টি মাঝে যে কোনো 7টি তোমাদের অ্যান্সার করতে হবে। একটি প্রশ্নের মান থাকবে 7 করে। তো আজ আমরা প্রথমে দেখি অঙ্কগুলো কি কি দেয়া আছে। প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু অঙ্ক দেয়া থাকবে। তো এখানে দেখো দেয়া আছে 2 নম্বরে বাইনারির অধ্যায় থেকে, তারপরে 3 নম্বরে দেয়া আছে দেখো বৃত্তের অধ্যায় থেকে, আর 4 নম্বরে দেয়া আছে দেখো উৎপাদকের অধ্যায় থেকে, উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে দেখো এখানেও দেয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করার অধ্যায় থেকে। এখানে দেখো প্রতিটা অধ্যায় থেকে কিন্তু একটি করে প্রশ্ন দেয়া আছে। তো চলো আমরা আগে অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা শুরু করব, 2 নম্বরটা একটু পরে করব, কারণ 3 নম্বরটা যে বৃত্ত সংক্রান্ত, তো বৃত্ত সংক্রান্তর অধ্যায়টা আমি কালকেই কমপ্লিট করেছি, যার কারণে যে সকল শিক্ষার্থীরা রেগুলার আমার ভিডিও দেখো তাদের জন্য একটু বোঝার সুবিধা হবে। তো চলো দেখো এখানে প্রথমে দেওয়া আছে চিত্রটিতে 2টি সমকেন্দ্রিক বৃত্ত দেখানো হয়েছে। ছোট বৃত্তে অন্তর্লিখিত ও এ বি সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। অর্থাৎ এই যে এখানে যে একটা ত্রিভুজ আঁকিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু 2টি বৃত্ত আছে দেখো, এ একটি আর এ একটি। তো 2টি বৃত্তের মাঝে এখানে একটি ত্রিভুজ আছে, এই যে ও এ বি, এই সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গমিটার। তো আমাদের প্রথমে বলেছে ক নম্বরে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? বৃত্তের ব্যাসার্ধকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে আবার বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজের আমরা যদি এখানে বলতো বৃত্তের ক্ষেত্রফল তাহলে কিন্তু পাই আর স্কোয়ার করতাম, কিন্তু যেহেতু বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাই আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা দেখো লিখে নিই আগে। যেহেতু 3 নম্বর, তাই আমি 3 নম্বর লিখে নিলাম। ক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ সমান সমান ভূমি গুণ লম্ব, হাফ সমান সমান ভূমি গুণ লম্ব। তো এখানে দেখো আমি সূত্রটা কিন্তু লিখে নিলাম। তো এখানে আমাদের দেখো এখানে আমাদের কিন্তু একটারও মান দেওয়া নেই, ভূমিরও মান দেওয়া নেই। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, কিন্তু একটিরও মান দেওয়া নেই, শুধুমাত্র ক্ষেত্রফলটা দেয়া আছে। তো যেহেতু মান দেওয়া নেই আর আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এটাকে ব্যাসার্ধ আর ধরে নিই, যে এখানেও আর, এই যে ভূমি সমান আর এবং লম্ব, এখানে লম্ব সমান আর, এই দুইটাই কিন্তু আর ধরে নিলাম। এটা কিন্তু অঙ্কে ছিল না, তোমরা আবারও মনোযোগ সহকারে শোনো, এটা কিন্তু অঙ্কে ছিল না, আমি আমার অঙ্ক করার সুবিধার্থে আমি এটা ধরে নিলাম। তো এখন আমাদের কি প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে আমাদের যেহেতু ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এটা সমান ক্ষেত্রফল লিখতে পারি। দেখো ভূমি গুণ লম্ব, ভূমি গুণ লম্ব সমান এই যে 18 বর্গমিটার। তো 18 বর্গমিটারটা আমি লিখলাম না, এখানে শুধু 18 দিলাম। তারপরে দেখো এই যে হাফ, আমি যেহেতু এখানে চিত্রে লিখেই দিয়েছি যে ভূমি সমান আর এবং লম্ব সমানও আর ধরেছি, তাহলে এখানে আমি এই আরগুলো গুণ করে দেব। দেখো মান কিন্তু আমি মনে মনে ধরে নিয়েছি, তোমরা এখানে আর এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারতে, কিন্তু যেহেতু ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় তাই আমি আর ধরেছি।
তারপরে দেখো এখানে আমি হাফ দেব। এবার আর দুইটা আর গুণ করলে কত হয়, আর স্কোয়ার। তারপরে দেখো এই যে 18। এখন একটা জিনিস খেয়াল করো, কোনো অঙ্কের যদি মান বের করতে বলে, তো যার মান বের করতে বলবে শুধুমাত্র সেই অঙ্ক বা ধ্রুবকটা আমরা বাঁ পাশে রাখবো, আর তার সাথে যেগুলো থাকবে বাদ বাকি সব কিছুই কিন্তু আমরা অপোজিট সাইডে বিপরীত চিহ্ন যুক্ত করে নিয়ে নেব। এখন ধরো এখানে আমি একটি রাপে তোমাদেরকে একটু বোঝাই, যারা বোঝো না বা আজ নতুন। দেখো a+5 সমান যদি 10 হতো, তো আমাদের যদি এখানে এর মান বের করতে বলতো, আমরা কিন্তু কি করতাম, শুধু এটা আমরা বাঁ পাশে রেখে দেবো, আর এর সাথে এই যে 5টা প্লাস আকারে আছে, অপোজিট সাইডে চলে যাবে মাইনাস আকারে, অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত হবে। এখানে যদি a গুণ 5 হতো, তাহলে অপোজিট সাইডে আমি ভাগ দিয়ে দিতাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ধ্রুবকের বা রাশিটির মান বের করতে বলবে, সেই রাশিটি আমরা বাঁ পাশে রেখে দেবো সবসময়, আর তার সাথে যেগুলো থাকবে সেগুলো বিপরীত চিহ্ন যুক্ত করে আমরা অপোজিট সাইডে নিয়ে চলে যাব। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ আর এর মান বের করতে বলেছে, তাহলে আরটা এই সাইডে রেখে দেবো, আর 2টা এর সাথে গুণ আকারে আছে, তাই না? দেখো এর সাথে কিন্তু গুণ আকারে আছে। আবার আমি যদি এখানে এইটা আমি উপরে নিয়ে চলে যাব, আর এই যে 2টা এখানে চলে আসবে, তাহলে কি এখানে 2 ভাগ আকারে আছে, অপোজিট সাইডে চলে যাবে গুণ আকারে। তাহলে 18 গুণ 2, তাহলে 18কে 2 দ্বারা গুণ করলে কত হয় বলো তো? 18 দুগুণে 36, তাই এখানে আমরা 36 দিয়ে দেবো। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা শেখালাম, যে এই সাইডে প্লাস থাকলে ওই সাইডে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, ঠিক সেম প্রসেসে এই সাইডে যদি স্কোয়ার থাকে ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, আবার এই সাইডে যদি রুট থাকে ওই সাইডে গেলে স্কোয়ার হয়ে যাবে। তো এই যে স্কোয়ার ছিল এই সাইডে এসে কিন্তু রুট হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, 6 ছক 36, 6 ছক 36। তারপরও তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে কিন্তু তোমরা এইটা এমনভাবেও করতে পারো যে √, এখানে 36, তাহলে দেখো 6 চলে এসেছে। তো এই জায়গায় আমাদের অ্যান্সারটা আসবে 6। তো এইটা ছিল কিন্তু ছোট বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো আমাদের কি এই জায়গায় আমরা লিখে নেব ছোট বৃত্তের ব্যাসার্ধ। এই অঙ্কটা কিন্তু সরাসরি বই থেকেই দিয়েছে, তোমাদের বইয়ে এই অঙ্কটা কিন্তু আছে ব্যাসার্ধ, আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা একটু প্লিজ মনোযোগ সহকারে বুঝো। তারপরে দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি। এখানে দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব, এখানে 2টি বৃত্ত আছে, তাই না? এটা হচ্ছে ছোট বৃত্ত আর এটা হচ্ছে বড় বৃত্ত। তো বড় বৃত্তটা দেখো ছোট বৃত্তের থেকে 2 মিটার বেশি, তাহলে কি এখানে আমাদের সমীকরণটা হবে এই যে r+2, অর্থাৎ ছোট বৃত্তটাকে আমি ছোট হাতের আর ধরলাম, আর বড় বৃত্তটাকে আমি বড় হাতের আর ধরলাম, তাহলে 2 মিটার বেশি ছোট বৃত্তর থেকে। তাহলে এখানে দেখো আরটা রেখে দেব সমান, আর এখানে আর এর মান আমরা পেলাম 6, তাই 6 দেবো, আর এখানে 2 মিটার বেশি ছিল, তাই এখানে 6 আর 2 যোগ করলে কত আসে বলো তো? 8 মিটার। তো এটাই ছিল কিন্তু আমাদের অঙ্ক। আমাদের যেহেতু ব্যাসার্ধ বের করতে বলেছে, তো এই পর্যন্ত করলেই আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো খ নম্বরে বলেছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো, ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা সকলেই জানি, যে πr², আর পরিধি যদি বলতো তাহলে কিন্তু 2πr হতো। তো এখন আমরা কিন্তু ক নম্বর থেকে পেয়েছি, দেখো এখানে আমরা ক নম্বর থেকে পেয়েছি যে ছোট বৃত্তের ব্যাসার্ধ r সমান 6 মিটার। তাহলে এখানে আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। দেখো ছোট বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্তের ক্ষেত্রফল সমান πr²। এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বললে πr² হবে। তো পায়ের মান আমরা সব সময় জানি ফিক্সড, এটা পরিবর্তন হবে না কখনোই। পায়ের মান হচ্ছে 3.14। তারপরে r², আর এর মান আমরা কত পেলাম বলো তো? ওই জায়গায় কিন্তু আর এর মান আমরা 6 পেয়েছি, স্কোয়ার আছে তাই মাথার উপরে স্কোয়ার দিয়ে দেবো। তারপরে এই যে 6.14
গুণ 6কে স্কোয়ার করলে কত, 6 ছক 36, অর্থাৎ স্কোয়ার মানে একই সংখ্যা দুইবার গুণ, তাহলে 36 চলে আসবে। এবার এই যে 3.14কে আমরা 36 দ্বারা গুণ করব, দেখো কত আসে। 3.14 গুণ 6, না 36 হবে এখানে, 36, তাহলে আসছে 113.04, 113 এই যে 113.04 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক লিখলেও হবে। তো এই ছিল আমাদের খ নম্বর অঙ্ক। দেখো খ নম্বর অঙ্কটা কিন্তু একদমই ছোট ছিল। তারপরে গ নম্বরটাতে বলেছে বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এই যে বড় যে বৃত্তটা আছে এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানেও কিন্তু ওই সেম সূত্র হবে, শুধু আর এর মানটা পরিবর্তন হবে। তো এখানে আমরা গ নম্বর লিখি, বড় বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল। তো এখন আমরা বড় বৃত্তের যে আর এর মানটা পেয়েছিলাম, এখানে দেখো আর এর মান পেয়েছিলাম কিন্তু 8 মিটার। তো এখানেও আমরা সেই সেম পাই আর স্কোয়ার লিখে দেব। তো লেখার পরে এখানে পায়ের মান সবসময় একই থাকবে 3.14, আর এর মান 8 স্কোয়ার। তাহলে এখানে কি 8কে দুইবার যদি গুণ করি তাহলে আমরা জানি 8, এখানে দেখো তোমাদের সামনেই করে দিই, এই যে 64 আসলো, আর আমাদের যে পায়ের মান ছিল 3.1416। তো এখানে আমরা গুণ করে দেব 3.14, তাহলে দেখো এই যে 200.696, এই যে 200.96 বর্গ মিটার। এই ছিল কিন্তু আমাদের 3 নম্বর অঙ্কটা। তো 3 নম্বর অঙ্কটা অনেক ছোট ছিল, আর আমি কিছুদিন আগেও বৃত্তের অধ্যায় করাইছি, তাই আর কি এই 3 নম্বর অঙ্কটা আগে সমাধান দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্ক কিন্তু অনেক সহজ ছিল, অনেক ইজি ছিল। তো তারপরে দেখো, তারপরে আমাদের 4 নম্বরটাতে কি বলেছে, 4 নম্বরটাতে বলেছে দুইটি রাশি দেওয়া আছে, x² + 2x - 15 এবং 2x⁴ + 8x³ + 10x², দুইটির বীজগণিতিক রাশি। বীজগাণিতিক রাশির উৎপাদক কাকে বলে? তো এটা যেহেতু সংজ্ঞা, তো সংজ্ঞাটা তোমরা একটু পড়ে নেবে বই থেকে। এই ক নম্বর যেগুলো সংজ্ঞা আছে সেগুলো তোমরা একটু প্লিজ পড়ে নেবে বই থেকে, আর যেগুলো অঙ্ক আছে সেগুলো আমি সমাধান করিয়ে দেবো। তারপরে দেখো খ নম্বরে বলেছে 2 নং রাশিটিকে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই যে এখানে 2 নম্বরটা যে আমাদের দেয়া আছে, এইটার একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নিতে হবে, তারপরে কিন্তু আমাদের এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। এই অঙ্কটাও কিন্তু অনেক ইজি। এখানে যেহেতু প্রথমে আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরতে হবে, তাহলে আয়তক্ষেত্র কেমন হয় সেই চিত্রটা আগে আঁকে নিতে হবে। আয়তক্ষেত্র এমনই হয়, তো যদিও আমি খালি হাতে এঁকেছি, একটু ব্যাকাটেরা হতে পারে, তোমরা স্কেল দিয়ে এঁকে নেবে। তো তারপরে এখানে আমাদের কয়টি রাশি দেওয়া আছে, 1 1 2 3, 3টি রাশি দেওয়া আছে, তাই আমরা 3টি খোপ কাটবো। যদি 2টি রাশি দেওয়া থাকতো তাহলে কিন্তু 2টি খোপ কাটতাম। এখানে 3টি খোপ কাটবো। তারপরে দেখো এই যে 2x⁴, এখানে 8x³ আর এখানে 10x²। তো এটাই ছিল আমাদের আয়তক্ষেত্র। এবার আমাদেরকে কি করতে হবে, এর দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে, কিন্তু তার আগে আমাদের এইগুলোর উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। দেখো 2 এর উৎপাদক কত আসে, 2 এর উৎপাদক, 2 এর উৎপাদক, 2 এর উৎপাদক কিন্তু সাধারণত 1 আর 2 হয়, কারণ 2কে ভাঙলে এই দুইটা সংখ্যাই আমরা পাই, তাই না? তারপরে দেখো 8 এর উৎপাদক কত হবে, এই যে 8 এর উৎপাদক, এখানে আমরা 8কে ভাঙলে 1 পাই, 1 কিন্তু সবারই উৎপাদক, 1 পাবো, 2 পাবো, যেহেতু 4 দুগুণে 8, তাহলে 2ও পাবো 4ও পাবো, আর এখানে হবে 8। এইগুলো কিন্তু 8 এর উৎপাদক।
এবার হচ্ছে 10, 10-এর উৎপাদক কতগুলো, মানে 10কে ভাঙলে আমরা কি কি সংখ্যা পাবো। তো এখানে আমি তো বলেছি প্রতিটা সংখ্যারই ধরো 100রও যদি উৎপাদক বের করতে বলে তাহলেও কিন্তু 1 হবে, কারণ প্রতিটা সংখ্যারই উৎপাদক 1 হবেই। তারপরে দেখো 1, তারপরে 5 দুগুণে 10, তাহলে 2 আর 5 আর এই যে 10। তো এই ছিল আমাদের উৎপাদকের বের করার প্রসেসটা, উৎপাদকে বের করলাম। তারপরে এবার দেখো আমাদের এই যে সিঙ্গেল ওয়ার্ড যেগুলো ছিল, যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো তো বের করলাম, কিন্তু এখানে আছে x⁴, x³ আর x²। তো এইগুলোর আবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন যদি আমরা এইটারও বের করি, দেখো x⁴ এর উৎপাদক কত হবে, এই যে এখানে x² আর x², দুইটা x²। তারপরে দেখো এখানে x³ এর উৎপাদক কত হবে, এখানে আমরা x³ এর উৎপাদক নেব x² আর x, তাহলে তিনটে x হয়ে যাচ্ছে। আর এখানে x² এর উৎপাদক এখানে আমরা x²ই নেব। তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করে, এখানে সাধারণ উৎপাদক কোনটা হচ্ছে, এর ভিতরে সবগুলোর ভিতরে কিন্তু এই যে x²টা আছে, এর সবগুলোর ভিতরে কিন্তু এই যে x²টা আছে, তাই এটা হচ্ছে x²টাই হচ্ছে সাধারণ উৎপাদক। আবার এই তিনটা রাশির ভিতরে এই যে 2, এই 2টা কিন্তু সাধারণ উৎপাদক, কারণ সবগুলোর ভিতরেই আছে। এখন তোমরা বলতে পারো যে ম্যাম এখানে 1ও তো সাধারণ উৎপাদক, যেহেতু 1ও সবগুলোর ভিতরে আছে, তাই না? অবশ্যই 1 সাধারণ উৎপাদক, কিন্তু 2কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে আমরা সেই 2কেই ফেরত পাবো, তাই আমি আলাদা করে আর লিখলাম না। তো এই যে গোল দাগগুলো দিলাম, এটা কিন্তু আবার তোমরা দিয়ে বসো না, কারণ আমি তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি, তোমাদের এভাবে গোল মার্কিং করার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের অঙ্কর প্রসেসিং। তারপরে দেখো এখানে আমরা আবার কিভাবে করি, এই যে যেহেতু আমরা উৎপাদকে পেলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আবার আমরা সেই আয়তকার ক্ষেত্রটি এঁকে নেব। নেওয়ার পরে এখানে যে 3টি ছক কেটেছিলাম সেই 3টি কাটবো, x², না এখানে x⁴ ছিল, x⁴, তারপরে 8x³ আর 10x²। তো এটা দিয়ে নিলাম, দেওয়ার পরে এখন দেখো আমাদের উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করে আমরা পেয়েছি কি, এখান থেকে আমরা এই যে x² + 4x + 5 আর এখানে কি 2x² পেয়েছি। দেখো এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে রাশিটা, এই রাশিটা আমি কোথা থেকে পেলাম, তাই না? এই রাশিটা এখানে যদি আমি রাফ করে দেখাই তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে এই যে x² + 4x + 5 এমন একটি রাশি আমি এখানে নিতে হবে যে রাশিটা সাথে পাশেরটা গুণ করলে আমি আবার এই রাশিগুলো ফিরে পাই। দেখো 2xকে যদি x² দ্বারা গুণ করি তাহলে কি 2 এই যে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে পাওয়ারে এখানে আমি 2x³ হয়ে যাচ্ছে, আর এই যে 2x⁴, মানে x আর x এখানে 2টা এখানে 2টা, তাহলে 4টা। তারপরে এখানে আবার 2xকে যদি 4x দ্বারা গুণ করি তাহলে কি হবে, এই 2টা x আর এই একটা x, তাহলে 3টা x আর 4 দুগুণে এই যে 8 ফিরে পাচ্ছি। তারপরে এই যে 2কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণে 10 আর এই যে x², তাই আমি ফিরে পাচ্ছি, যার কারণে এই রাশিটা উপরে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এই যে এইটা ছিল প্রস্থ ছিল কি 2x², আর দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য ছিল উপরে, দৈর্ঘ্যটা হচ্ছে উপরে এইটা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x² + 4x + 5, এটাই কিন্তু আমাদের অঙ্ক ছিল। তারপরে দেখো আমাদের যেহেতু বলেছে প্রশ্নে বলেছিল ক্ষেত্রফল ধরে এর উৎপাদকে বিশ্লেষণ করো, তো এখানে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, কিন্তু এখনও আমাদের অঙ্ক এই পর্যন্ত করলেই শেষ, আর তোমাদের অঙ্কটা করা লাগবে না। তো তারপরে চলো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরটা বলছে 1 নং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে 1 নং রাশিটা কি বলছে, x² + 2x - 15। তো উৎপাদকে বিশ্লেষণে প্রথম একটি শর্ত হচ্ছে, দেখো এখানে কি দেয়া আছে, x² + 2x - 15।
তো এখন এই উৎপাদকের বিশ্লেষণ যখন বইয়ে করাইছি তখনও কিন্তু এভাবে বুঝিয়েছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর দেখো এখানে আমি এই এক্স স্কোয়ারটা প্রথমে আছে এটা নিয়ে নেব সব সময়ের জন্য। তারপরে দেখো এই যে এই মাঝখানে এই দুইটা এই একটি রাশি আছে, তো এমন আমি দুইটা অজানা রাশি নেব যে দুইটা রাশি গুণ অথবা যোগ অথবা বিয়োগ করলে আমি মাঝেরটা ফিরে পাবো, এবং সেই দুইটা রাশি আবার গুণ করলে 15কে ফিরে পাবো। হয়তো তোমরা কথাটা বুঝতে পারোনি, আমি আবারও বলছি যে এখানে আমি এমন দুইটি সংখ্যা নেব যে দুইটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে আমি এই যে 2কে ফিরে পাবো, এবং গুণ করলে আমি এই 15কে ফিরে পাবো। তো এখন দেখো তাহলে যদি আমরা 5 আর 3 নিই, তো 5x যেহেতু এই সংখ্যাটার আগে প্লাস আছে তাই আমি বড় সংখ্যার আগে প্লাস দিয়ে নেব, এখানে 2x। তো দেখো তো 5 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 2xকে ফিরে পাই, 5 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2কে ফিরে পাই। তো তারপরে এখানে আমি 15, এই যে 3 5 15, আবার 15কেও ফিরে পাই। তো এখানে আমি এই দুইটি রাশির মাঝে কমন যায় কি দেখো তো, দুইটার ভিতরে আছে কোনটি, এক্স আছে। তাই এখানে দুইটি এক্স ছিল, একটি এক্স নেওয়ার পরে এখানে আর একটি এক্স আছে, এখানে প্লাস এই যে এক্স চলে গেছে এখানে শুধু আর 5 আছে। তো এখানে -3টা আমাদের কমন, এখানে এক্স চলে যাবে, আর এই যে মাইনাস এখানে দেখো 15 থেকে 3 নিয়ে নিলাম তাহলে 5 থাকবে, এখানে 3 5 15। দেখো গুণ করলে আমি আবারও পূর্বের লাইনে ফিরে যেতে পারছি। এই যে -3কে এক্স দ্বারা গুণ করলে -3x, আর এই যে 3কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় 3 5 15, আমরা আবার ফিরে পাই। তো এখানে আমাদের এই যে দুইটি রাশি একই, সরি এখানে প্লাস হবে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে যে আমি ফিরে পেলাম, তো এবার আমাদের রাশিটি তৈরি করতে হবে। এই যে দুইটি রাশির মাঝে যে কোনো একটি রাশি নেব, আর এখানে আমরা নেব x-3। এই ছিল কিন্তু আমাদের অঙ্ক। তো এতটুকু করলে আমাদের গ নম্বর কমপ্লিট হয়ে যাবে। আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরেও যদি বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবারও তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এবার পরবর্তী অঙ্কগুলো দেখি। 5 নম্বর অঙ্কটাও দেখো সেই এই উৎপাদক বিশ্লেষণের এই অধ্যায় থেকে এসেছে, আর এই অঙ্কটাও কিন্তু সেম প্রসেসে করলেই হয়ে যাচ্ছে, তাই আমি এই অঙ্কটা আর করিয়ে দিচ্ছি না। তোমরা এই অঙ্কটা একটু নিজেরা প্র্যাকটিস করো বাসায়। আমি যে 4 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম সেম ওই প্রসেসেই করতে হবে। তো যদি না হয় অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে এই অঙ্কটা এক্সট্রা অ্যাড করে দেবো। তারপরে দেখো 6 নম্বরটাতে বলছে কি, একটি আয়তাকার বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গমিটার। ভেতরের কাঠের পুরুত্ব কত? তো এখানে ক নম্বরে আছে বাক্সের আয়তন কত, খ নম্বরে আছে বাক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করতে পারবে। তো এই দুইটি এখানে সাধারণত 3টি প্রশ্ন থাকার কথা, কিন্তু এখানে 2টি প্রশ্ন আছে। তো চলো আমরা 2টি প্রশ্নেরই সমাধান করে আসি। আমরা সাধারণত জানি আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এখানে তোমরা ওই অঙ্কগুলো একটু লিখে নেবে, তো আমি আর লিখে দিচ্ছি না, তোমরা একটু ওইটা লিখে নেওয়া অনেক সময়ের ব্যাপার, তোমরা অবশ্যই পরীক্ষার হলে লিখে নিও। তা আমি এখানে শর্টে করে দেখছি বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য, এটা কিন্তু সূত্র, এটা অবশ্যই তোমরা একটু মুখস্থ রাখবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে এই যে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল, দেখো দৈর্ঘ্য ছিল 8, প্রস্থ 6 এবং উচ্চতা হচ্ছে 4। তো এই তিনটা আমি গুণ করে দেব, 8 গুণ 6 গুণ 4। তো এই তিনটা গুণ করলে আমাদের অ্যান্সার আসে কত, এখানে 424, আর 24কে আমরা যদি আবার 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 192 ঘন সেন্টিমিটার। তো এই ছিল আমাদের 6-এর ক নম্বর অঙ্কটা।
তো চলো এবার 6-এর খ নম্বর অঙ্কটা আমরা দেখে আসি। খ নম্বর অঙ্কে বলেছে বাক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করতে পারবে। তো এখন এখানে আমাদের কাঠের পুরুত্বটা নির্ণয় করতে হবে। এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এখন বলেছে ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। তো এখন আমরা ধরে নিই বাইরের থেকে ভেতরের পুরুত্ব 2 মিটারের কম, মানে বাইরেটা একটু বড় আর ভেতরেরটা 2 মিটার কম। তাহলে এটা আমরা সাপোজ ধরে নিয়েছি। তো এখন এটা তোমরা অন্যভাবেও করতে পারো, আর আবার আমার মতোও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন এখানে আমরা যদি বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সূত্র করতে হবে 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই সূত্রটাতে করলেই হয়ে যাবে। তো তোমরা এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপরে তোমরা যদি অন্যভাবে করো, অঙ্কটা যদি নিয়ম ঠিক থাকে তাহলেই হবে। তো দেখো এখানে আমি খ নম্বরটা করছি। খ নম্বরে দৈর্ঘ্য তো দেয়াই ছিল, তারপরেও এখানে আমরা যেহেতু 2 মিটার করে কম নিয়েছি তাহলে হবে L1 = 8 - 2x। আর এখানে প্রস্থকে আমরা B1 ধরলাম, তাহলে 6 - 2x। আর উচ্চতা দেখো, উচ্চতা H1 = 4 - 2x। তো এটা আমি ধরে নিলাম। তারপরে দেখো মানে পুরুত্বকে যদি আমি x ধরি তাহলে ভিতরেরটা 2 মিটার করে কম, তাহলে দেখো -2x কম মানে মাইনাস, আর যদি বেশি বলতাম তাহলে কিন্তু প্লাস করতাম। তো এখন আমি কি বললাম, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এখানে 2 × L1 আর B1 প্লাস B1 H1 প্লাস L1 H1, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য। এটাই কিন্তু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল। তো এইটা আমি রেখে দেব। তো এইটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কিন্তু আমাদের এখানে আবার দেওয়াও আছে, এই যে 88 বর্গমিটার। তো যদি কোনো কিছুর ক্ষেত্রফল বা কোনো প্রশ্নের মান দেয়া থাকে তো সেটা আমরা আবার বের করতে পারি এভাবে, যে প্রশ্ন মতে এখানে 2 × L1 B1 প্লাস B1 H1 প্লাস L1 H1 = 88 মিটার। তো এইটা আমরা এবার কি করব, দেখো এই যে 2 রেখে দিলাম, আর এখানে এই যে L1 এর মান কত, এই যে L1 এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। দেখো 8 - 2x, এবার ব্র্যাকেট। এখানে দেখো এই যে B1 এর মান কত, B1 এর মান হচ্ছে 6 - 2x। তারপরে এই যে প্লাস আছে তাই প্লাস দেব। তারপরে B1 এর মান কত, এই যে আবার B1 এর মান 6 - 2x। আর এখানে আবার আমাদের যেহেতু গুণ ছিল তাই কোনো চিহ্ন দিলাম না। এখানে H1 এর মান কত, 4 আর -2x। আর এখানে আবারও প্লাস। এখানে L1 এর মান কত, L1 এর মান দেখো এই যে 8 - 2x এখানে, তাই আমি 8 - 2x দিয়ে দেবো, 8 - 2x। আর এখানে আমাদের কি H1 এর মান কত, এই যে 4 - 2x। তো এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে এই 88। তো এইটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে দেখো আমরা কি পাই। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 12x² -72x, আর কত পাচ্ছি প্লাস 104 সমান, এই যে এখানে আমরা কত পেলাম, এখানে যে এই 2 ছিল, এই 2 দ্বারা আমি 88কে ভাগ দিয়ে দিচ্ছি। এখানে গুণ আকারে আছে, অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যায়, এটা আমরা ইতিমধ্যেই শিখে গিয়েছি। তো 88-র অর্ধেক হচ্ছে 44। তো এখানে আমি 44 রেখে দেব। দেওয়ার পরে দেখো এই সাইডে আমি 0 বানাবো, যার কারণে এই 44টা আমি এই সাইডে প্লাস আকারে আছে, এই ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো বিপরীত চিহ্ন যুক্ত করে। তাহলে ওখানে প্লাস আকারে আছে, এখানে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 104 - 44 সমান 0। তো এবার দেখো 104 থেকে আমাদেরকে আবার 44টা মাইনাস করতে হবে।
বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমি মাইনাসই দেবো। এখানে 60 হলো। তো এখন এটা দেখো, আমরা যদি 12কে কমন নিয়ে নিই, তো 12 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানে শুধু এক্স স্কোয়ারটা থাকছে। এখানে দেখো কি, এখানে কি থাকে, এখানে আমাদের 6 থাকছে, 6x, আর এখানে আমাদের 5 × 60, তাহলে 5 থাকছে। এবার আমরা দেখো এই 12কে যদি এখানে গুণ আকারে আছে এটা ওই সাইডে নিয়ে যাই, তাহলে 0-র সাথে 12টা গুণ করলে, 12কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 0ই হয়, কারণ আমরা জানি 0-র সাথে যত বড় সংখ্যায় গুণ করো না কেন সেটা 0ই হয়ে যায়। তাহলে আমাদের এখানে থাকবে x² - 6x + 5। তো এখানে দেখা আবারও সেই উৎপাদকে চলে আসলো, অর্থাৎ এমন দুইটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাই এবং গুণ করলে এটা পাবো। তাহলে এখানে কত আসছে, এখানে x², এখানে মাইনাস, তাহলে 5x, আমরা 5x - x 5x - x যদি রাখি তাহলে দেখো আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5x আর একটা x করলে 6x, আর এখানে 5 5 ফিরে পাই। তাহলে এখানে আমরা কমন নিই, যদি x কমন নিলাম x - 5, আর এখানে 1 কমন নিলে x - 5। তো এখানে আমাদের কি x এর মান আসছে 5, আর এখানে x - 1 = 0। এটাই কিন্তু ছিল আমাদের অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটাও অনেক সুন্দরভাবে। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে আসি। তো 7 নম্বর প্রশ্নটা বলছে, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10, 9 ও 7 সেন্টিমিটার। বাক্সটির আয়তন কত? তো এই অঙ্কটাও কিন্তু একদমই সহজ, আর আগেও আমি করিয়েছি যে বাক্সের আয়তন সমান, বাক্সের আয়তনের সূত্রটা হচ্ছে, দেখো এখানে আমরা যদি করি ক নম্বর, বাক্সের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সমান, এখানে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এটা হচ্ছে আমাদের সূত্র, এটা কিন্তু মূল সূত্র। তো আমাদের দেখো অঙ্কে দেওয়া আছে দৈর্ঘ্যর মান দেওয়া আছে কত বলো তো, দৈর্ঘ্যর মান দেওয়া আছে 10, তাই আমরা 10 গুণ করব। প্রস্থের মান দেওয়া আছে 9, আর উচ্চতার মান দেওয়া আছে 7। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত বলো তো, 7 আর 10 গুণ করলে 70, আর 70কে 9 দ্বারা গুণ করলে 3 7 9 63, তাহলে এখানে 0 ঘন একক। তো এটা কিন্তু 7-এর ক নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো অঙ্কটা অনেক ছোট না, আবার অনেক ইজিও কিন্তু। তারপরে দেখো খ নম্বরে বলছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে আমরা একটু আগেই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র শিখেছি, তাই না? তো তারপরও আমি এখানে আবারও আমি লিখে দিছি সমগ্র তলের সূত্রটা কি হবে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA, আর যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক। তো দেখো এখানে এটা কিন্তু আমাদের সূত্র, এটা আবারও আমি বলছি এটা কিন্তু আমাদের সূত্র। তো এখানে 2 গুণ করে দেব আমরা, এই যে এর মান কত, এর মান দেওয়া আছে 10 গুণ বির মান দেওয়া আছে 9, তারপরে এখানে আমাদের প্লাস, আর বির মান দেওয়া আছে 9, সির মান দেওয়া আছে কত 7, এখানে প্লাস, এখানে আমাদের সির মান দেওয়া আছে 7 গুণ এর মান দেওয়া আছে 10। তো এইটা আমরা ক্যালকুলেশন করব, এখানে 2, আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের কত আসছে। আমরা একটু ক্যালকুলেশনটা করে আসি। দেখো এখানে আমাদের 10 গুণ 9 যোগ 9 গুণ 7, আর প্লাস এখানে আবারও ব্র্যাকেট, এখানে 7 গুণ 10, আমি কিন্তু সবগুলো একবারে গুণ করে দিচ্ছি, তাহলে আছে 223। তো এখানে আমাদের আমরা লিখে নেব 223। তারপরে 223কে আবারও আমরা, এই যে 2 আছে তাই 2 দ্বারা গুণ দেবো, দেখো গুণ 2, তাহলে এই যে 446 আসছে। এটাই কিন্তু আমাদের ছিল এই অঙ্কের অ্যান্সার। তো দেখো
এই অঙ্কটা অনেক ইজি না, আর অঙ্কগুলো কিন্তু একদমই ছোট ছোট, করতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো তোমরা যদি এই অঙ্কগুলো একটু ভালোভাবে করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবে। তো তারপরে দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, দুইটি সংখ্যার যোগফল 9, ছোট সংখ্যাটি 5 গুণ বড় সংখ্যাটির 4 গুণের সমান। তাহলে দেখো অঙ্কটা একটু বোঝো, মনে করি দুইটি সংখ্যা আছে, সেই সংখ্যা দুইটির যোগফল হচ্ছে 9, ছোট সংখ্যাটি 5 গুণ বড় সংখ্যাটির 4 গুণের সমান। তাহলে প্রদত্ত সংখ্যার আলোকে সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা যদি ছোট সংখ্যাটাকে x ধরি তাহলে কি আমরা সমীকরণটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো, তাই না? তো চলো সমীকরণটি তৈরি করি। তো এখানে ধরি ছোট সংখ্যা সমান ছোট সংখ্যা সমান x এবং বড় সংখ্যা সমান এই যে 9 মাইনাস এক্স, কারণ ওখানে বলেছে কি ওখানে কিন্তু 9 দিয়াই আছে। তারপরে যেহেতু ছোট সংখ্যাটি 5 গুণ বড় ও সংখ্যাটি 4 গুণের সমান, তাহলে কি আমরা এভাবে লিখে নিতে পারি, ছোট সংখ্যাটির 5 গুণ বড় সংখ্যাটির 4 গুণের সমান। গুণের যেহেতু প্রশ্নেই দেয়া আছে কিন্তু এইটা, তা আমি এখানে লিখে দিলাম। তো তারপর আমাদের সমীকরণটা কি হচ্ছে দেখো, সমীকরণটা হচ্ছে তাহলে 5x, যেহেতু এখানে 5 আছে তাহলে 5কে যদি x এর সাথে গুণ করি তাহলে 5x সমান সমান এখানে 4 আমরা নিয়ে নিলাম, আর এই যে এখানে যে মানটা আছে সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এই আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। অঙ্কটা একদমই ইজি ছিল। তো তারপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা করে আসি। খ নম্বর অঙ্কটা বলছে সংখ্যা দুইটির বিয়োগফল নির্ণয় করো। তো যেহেতু আমরা ক নম্বরের সমীকরণ তৈরি করেছি তাই আমাদের আর সমীকরণ করার প্রয়োজন নেই, এখানে আমরা লিখে দেব ক হতে পাই, কারণ ক নম্বরে তো আমরা সমীকরণ পেয়েছিলাম, তাই না? তাহলে তো আর লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো আমরা পেয়েছিলাম 5x সমান সমান 4 × 9 - x, এটা তো পেলাম, তাই না? এবার আমি কি বললাম যে এখানে 5x রাখবো, রাখার পরে এই যে 4টা 9-এর সাথে একবার গুণ হবে, x এর সাথে একবার গুণ হবে, তাহলে কত 4 9 36 মাইনাস এখানে 4 যদি x এর সাথে গুণ করি তাহলে 4x। এবার আমরা দেখো যেহেতু x এর মান বের করব তাহলে x সবগুলো এক সাইডে নিয়ে নেব, তাহলে এখানে বিপরীত চিহ্ন যুক্ত করে নিয়ে আসতে হবে। এখানে মাইনাস আছে, এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে, সরি এখানে আমি আগে প্লাস করে দিচ্ছি, সমান 36। তো এখানে দেখো 4 আর 5 যোগ করলে কত, 4 আর 5 যোগ করলে কিন্তু 9x আসবে। তো আর এখানে 36, আমি জানি x এর সাথে যদি অন্য কোনো সংখ্যা থাকে সেটা বিপরীত চিহ্ন দিয়ে অপোজিট সাইডে চলে যাবে, তাহলে x এর সাথে 9 গুণ আকারে আছে, অপর দিকে ভাগ হয়ে যাবে। তো এখানে 9, তাহলে কত x মান সমান আসবে 4। এই তো হয়ে গেল। এখন আমরা x এর মান পেলাম, কিন্তু আমাদের সমীকরণে ছিল ছোট সংখ্যাটি সমান x, এবার বড় সংখ্যাটি সমান ছিল কত বলো তো 9 - x, তাহলে এখানে 9 আর -4, তাহলে কি এখানে 5 আসছে আমাদের অ্যান্সার। এবার বলেছে প্রশ্নে যে সংখ্যা দ্বয়ের বিয়োগ করো, সংখ্যা দ্বয়ের বিয়োগ সমান, তাহলে এখানে আমি বড় সংখ্যাটি আগে লিখবো আর ছোট সংখ্যাটি পরে লিখবো। তো এটা আমাদের কিন্তু অ্যান্সার আসবে তাহলে 1। এটাই ছিল আমাদের 8 নম্বরের অঙ্ক। তো দেখো অঙ্কগুলো কিন্তু অনেক 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 সহজ, আর অঙ্কগুলো তোমরা পারবে, 1 থেকে 2 বার দেখলে একটু চেষ্টা করলে কিন্তু অঙ্কগুলো তোমরা পারবে। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি এখানেই বিদায় নিচ্ছি। আর পরবর্তী ক্লাসে আমি এই যে 8 পর্যন্ত করিয়েছি, পরবর্তী ক্লাসে আমি 9 10 11 আর এখানে যে 1 নম্বরটা বাদ ছিল, 2 নম্বরটা বাদ ছিল, এই 3 4টা আমি করিয়ে দেবো।
তো অঙ্কগুলো যেহেতু একটু বড়, কারণ 7 মার্ক আছে, তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে। তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটা আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর কোন কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।